সকলকে স্বাগত জানাচ্ছি। রোজার মাস চলে আসছে। যারা রোজা রাখবেন তাদের বাকিদের ব্যাপারে যতটুকু চিন্তা ভাবনা থাকুক, ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে কিন্তু একটা পূর্ব এবং খুব ভালো প্রস্তুতি দরকার আছে। সেটি আপনাদেরকে এখন বলার চেষ্টা করছি, যাতে কীভাবে কেন প্রস্তুতি নেবেন আপনি। ডায়াবেটিসের রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হলো খাদ্য ব্যবস্থাপনা। মানে আপনি গড়ে প্রায় 3 ঘন্টা পর পর খাবেন, নির্দিষ্ট ধরনের আইটেম নির্দিষ্ট পরিমাণে খাবেন। আবার রোজার সময় আপনাকে কিন্তু এবারও যদি ধরি যে প্রায় 13.5 থেকে 14-15 ঘন্টা সময় না খেয়ে থাকতে হবে। তাহলে এটি কিন্তু একটু চ্যালেঞ্জের মুখোমুখি করে দিচ্ছে যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন। অন্যদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা নাও থাকতে পারে। আরেকটি ঘটনা হলো, বাংলাদেশে মুসলমান ডায়াবেটিসের রোগীর মধ্যে রোজা রাখার তীব্র একটি আকাঙ্ক্ষা থাকে, যেটি অন্যান্য প্রায় সকল দেশের চেয়ে বেশি। সেজন্য কিন্তু আমাদের বাংলাদেশে যারা ডায়াবেটিসের রোগী দেখি, আমাদের খুব বেশি দায়িত্ব নিয়ে কাজটি করতে হয়। সেই দায়িত্ববোধ থেকে আমি আজকের এই কথাগুলো বলছি। তাহলে কি করতে হবে ডায়াবেটিসের রোগীর? প্রথমেই জেনে নিতে হবে যে রোজা রাখার জন্য ওনার ঝুঁকির মাত্রা কেমন। এটি কিন্তু সবার একরকম নয়। কারো ঝুঁকি অল্প, কারো মাঝামাঝি, কারো অনেক বেশি, কারো অতি বেশি। তো যাদের ক্ষেত্রে ঝুঁকি কম তাদের ক্ষেত্রে রোজা রাখতে খুব বেশি সমস্যা হবে না হয়তো। তাদের ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি, রোজা রাখার ক্ষেত্রে তারা সমস্যা পড়ার সম্ভাবনা বেশি। কেউ কেউ মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন, যেমন যারা ডায়াবেটিস নিয়ে গর্ভধারণ করেছেন, অথবা গর্ভধারণের পরে ডায়াবেটিস হয়েছে, যাদের কিডনির অবস্থা খুব খারাপ, অথবা যাদের ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়া হয়, গত 3 মাসে যদি কোনো হাইপোগ্লাইসেমিয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়ে থাকে, অথবা হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস হয়, এগুলোও কিন্তু সকল কারণেই ওনার ডায়াবেটিসের ক্ষেত্রে রোজা রাখার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এখন আরেকটি ঘটনা হলো যে অনেকেরই কিন্তু কারো একটি ট্যাবলেট লাগে, কারো 2টি ট্যাবলেট লাগে, কারো অনেকগুলো ট্যাবলেট লাগে, কারো ইনসুলিন লাগে, কারো ইনসুলিনের সাথে ট্যাবলেট লাগে। তাহলে যদি কম ওষুধ লাগে তার ক্ষেত্রে ঝুঁকি কম, বেশি ওষুধ লাগলে মানে ঝুঁকি বেশি। তাহলে এই ঝুঁকি নিরূপণ করে ওনার ক্ষেত্রে ঠিক করতে হবে যে আমরা কী পদ্ধতিতে আগাবো। আবার অনেকেরই কিন্তু হয়তো এই গত 1-2 মাসের মধ্যে কোনো টেস্ট করা হয়নি, কিডনি কেমন আছে, কোলেস্টেরল কেমন আছে, লিভার কেমন আছে, সেগুলোও দেখে নিতে হবে, হার্টের অবস্থাও দেখে নিতে হবে। এগুলো দেখে নিয়ে আমরা কোনো হরমোন বিশেষজ্ঞ রুগীটিকে কিন্তু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি যে উনি কী ওষুধ কতটুকু কমাবেন, কোনটা যোগ বিয়োগ করবেন করে রোজা শুরু করবেন। রোজার আগে ওনার যে অবস্থাটি যে পৌঁছতে হয় যে রক্তের গ্লুকোজ খুব ভালো আছে, এই ক্ষেত্রে রক্তের HbA1c ডায়াবেটিসের 3 মাসের গড় যদি 6.5% থাকে খুব ভালো, 7-এর নিচে হলেও চলবে। এর বেশি হলে কিন্তু অবস্থা ভালো নয়, যত বেশি তত খারাপ অবস্থা, এটা ধরে নিতে হবে আমাদেরকে। আর ওষুধ যদি কম লাগে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রোজার সময় খুব বেশি পরিবর্তন করা দরকার হবে না, কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন করতে হবে খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রম। কারণ রোজার সময় আপনি সারাদিন খাবেন না, আর অন্য সময় কিন্তু সারাদিনই খাচ্ছেন, রাতে একবার খাচ্ছেন। তো এটাকে মাথায় রাখতে হবে, দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, এটিকে মাথায় রাখতে হবে। দিনের বেলা পরিশ্রম যদি না করতে হয় সেটা অবশ্যই ভালো, খুব বেশি প্রয়োজন সকালবেলা করবেন। এগুলো কিন্তু আগে থেকে পরিকল্পনা মাফিক হতে হবে। ওষুধের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করতে হয়। আমরা যদি আবারও আগেরটাই বলি যে আপনি প্রায় 13-14 ঘন্টা না খেয়ে থাকবেন, রক্তের গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে যে ওষুধগুলো রক্তের গ্লুকোজ কমায়, আমরা ওষুধগুলো সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করি, এবং রোজার 4 সপ্তাহ আগে থেকে নতুন ওষুধ যোগ করা হবে না। আগের ওষুধগুলোকেই ডোজ ঠিক করা হবে এবং কমাবার একটা পরিকল্পনা করা হবে। যদি এইভাবে আমরা আগাতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে যাদের ঝুঁকি বেশি নয় তারা এই ঝুঁকিটাকে মিনিমাইজ করে রমজান মাস সম্পন্ন করবেন, কিন্তু বেশি ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা থেকেই যাবে। তাহলে আবারও বলছি, এবার আমরা অনেক সময় পেলাম না, 3 মাস আগে থেকে যদি কার্যক্রম শুরু করি, নিদেন পক্ষে 1 মাস আগেও যদি কার্যক্রম শুরু করি, তাহলে সকল ডায়াবেটিসের রোগী, বাংলাদেশের রোগীদের কথা বলছি, যে ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে এনে রোজার মাস সম্পন্ন করতে পারবেন।